দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিব সানশাইন। আপনার সঙ্গে আছে মাহফুজ মিশা। আপনারা জানেন নির্বাচন এবং নির্বাচনকে কেন্দ্র করে নানান ঘটনা প্রবাহ প্রতিনিয়ত নতুন নতুন আলোচনা খোরাক যোগাচ্ছে রাজনীতিতে, এবং সেই রাজনীতির খোরাকের সবচেয়ে বড় জায়গা জুড়ে যে দলটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির সঙ্গে নির্বাচন, গণপরিষদ নির্বাচন, পিআর পদ্ধতি সহ নানান ইস্যুতে খানিকটা দ্বিমত তৈরি হয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলো। সেই সাথে বিএনপির নিজস্ব রাজনৈতিক ভাবনা, পূর্ব ঘোষিত 31 দফা, এমনকি সাম্প্রতিক সময়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিকে দেওয়া সাক্ষাৎকার, সেটিও নানান আলোচনার জন্ম দিয়েছে। সেই সব নিয়ে বিএনপির রাজনীতি ভাবনা, দেশ ভাবনা নিয়ে কথা বলবো আমরা। কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। মিস্টার চৌধুরী, স্বাগত আপনাকে। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। জি খসরু ভাই, অনেকগুলো বিষয়। প্রথম বিষয়টা হচ্ছে হঠাৎ করেই আলোচনায় চলে আসলো গণভোট। এই জুলাই সনদের এবং জাতীয় ঐক্যমতের সঙ্গে দীর্ঘ 8 মাসের আলোচনা, এবং একটা পর্যায়ে গিয়ে মনে হলো এই ইস্যুতে রাজনৈতিক দলগুলো একটা আংশিক ঐক্যমত হলো। কিন্তু গণভোটটা কখন হবে, কিভাবে হবে, সেটি নিয়ে যদিও এখনো বিষয়টা অমীমাংসিত। এরকম জায়গা থেকে 17 তারিখে 15 তারিখ কথা ছিল জুলাই সনদ ঘোষণা হওয়ার কথা। এখন আপনি সম্প্রতি বলছেন যে গণভোট করার দায়িত্ব তাদেরকে কে দিয়েছে। এখন এর তো রাজনীতিবিদরা আলোচনা করলেন, গণভোট নিয়ে আসলে আপত্তিটা কোথায়, এবং এটা আলাদাভাবে কেন চায় না বিএনপি, নাকি এটি করলে মূল যে ফোকাস অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন সেখান থেকে কি আলোচনা সরে যাবে, সেরকম কিছু আপনারা মনে করেন? না, এখানে তো বিষয়টা খুব সহজ। প্রথমত, আপনি বর্তমান সরকার, ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে, তারা কিন্তু বর্তমান সংবিধানের আওতায় কিন্তু দায়িত্ব নিয়েছেন। জি, বাংলাদেশ কিন্তু বর্তমানে এই সংবিধানের আওতায় চলছে কিন্তু। অবশ্যই। সুতরাং প্রথমত এই সংবিধানের আওতায় যদি চলে থাকে, তাহলে তো আমাকে নির্বাচনে সেই প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। এর মধ্যে যদি পরিবর্তনের কোনো প্রশ্ন আছে, পরিবর্তনের কোনো প্রশ্ন থাকে, তাহলে তো আপনাকে এই যে ঐক্যমত কমিশন যেটার কথা বলা হচ্ছে, সেই ঐক্যমত কমিশনটাই হয়েছে, কিন্তু নামটাই হচ্ছে ঐক্যমত কমিশন, এবং অর্থাৎ কনসেনসাস বিল্ডিংয়ের একটা প্রক্রিয়া। সুতরাং যতটুকু কনসেনসাস হবে তার বাইরে যাওয়ার তো আপনার কোনো সুযোগ নাই। আপনাকে একটা মাথায় রাখতে হবে, প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন, চিন্তা, ভাবনা, আগামীর রূপরেখা থাকবে। সুতরাং আমরা তো এখানে তো বাকশাল করতে যাচ্ছি না যে সবাইকে সব কিছু মেনে এক জায়গায় আসতে হবে। এই প্রিন্সিপালের পরিপ্রেক্ষিতে ঐক্যমত কমিশনটা হয়েছে। সুতরাং যতটুকু ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হয়েছে তার বাইরে যাওয়ার সুযোগ নাই। এমনকি আমি এটা আর একটু বাড়িয়ে বলি, যদি ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে সেটাও তো আপনি জনগণের ম্যান্ডেট লাগবে, হালাল করতে হবে। হ্যাঁ, আপনি জনগণের ম্যান্ডেট লাগবে। তো সুতরাং আমি এই জন্য কথাটা এই জন্যই বলেছি যে এই দায়িত্বটা কারা দিয়েছে, যে আপনি কতগুলো রাজনৈতিক দল বসে যে আপনি একটা বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছেন, যেটা জনগণের কোনো এখানে ম্যান্ডেট নাই এখানে, এবং যেখানে ঐক্যমত কমিশনের কথা বলা হচ্ছে ঐক্যমতের বাইরে গিয়ে দাবি করছেন। তো ঐক্যমতের বাইরে তো অনেক দাবি রয়ে গেছে। আমাদের 31 দফা তো সব কিছু এখানে প্রতিফলিত হচ্ছে না, অন্যান্য দলেরও সব দফা প্রতিফলিত হচ্ছে না। তো সুতরাং কেন একটা দুইটা বিষয় নিয়ে আপনাকে গণভোটে যেতে হবে? ফর এক্সাম্পল, কোনো কারণ তো নাই। তাহলে সেইভাবে যদি হয় যে প্রত্যেকটি দলেরই তো অনেকগুলো ইস্যু আনরিজলভ রয়ে গেছে, যেগুলো ঐক্যমত হয় নাই, তা আপনি কি প্রত্যেকটি বিষয়ের উপর আপনি গণভোট করতে থাকবেন নাকি? সারা জীবনের গণভোটের মধ্যে থাকতে হবে। তো এই জন্য আমি কোনো রেলিভেন্স দেখি না। কিন্তু ঐক্যমত কমিশনেরও আমি সত্যি কথা বলতে কি, আমি কিন্তু ব্যক্তিগতভাবে কোনো প্রয়োজনীয়তা দেখি না। যেমন আপনি নেপালে যেটা হয়েছে, যেখানে দায়িত্ব নিয়েছে, ইলেকশন ডেট ডিক্লেয়ার করেছে, প্রত্যেকটি রাজনৈতিক দল এখন জনগণের কাছে যাবে, তার ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, তাদের পাবলিক যেটা অ্যাকসেপ্ট করে। তা আমি মনে করি না ইভেন ঐক্যমত কমিশনের কোনো প্রয়োজনীয়তা ছিল, বাট হয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যোগদান করেছি, আলোচনা করেছি, এখনও করে যাচ্ছি। সুতরাং তারপরে যেটা বলা সেটা হচ্ছে ঐক্যমতের বাইরে গিয়ে আপনি নতুন নতুন দফা তো সবাই আনতে পারবে। এখন নতুন দফায় আরও অলরেডি আমরা 14 মাস পার করে ফেলেছি একটা অনির্বাচিত সরকারের অধীনে। একটা দেশ 14 মাস একটা অনির্বাচিত সরকারের অধীনে চলছে, আমি
ভালো মন্দ আর কিছুতে যাব না, সেটা বিচার করা যারা তারা বিচার করবে। এবং তার মধ্যে এরকম একটা দীর্ঘ আলোচনার মাধ্যমে যে আলোচনার আউটপুট হচ্ছে কনসেনসাসটুকু, তো সেটা তো আপনি জনগণের কাছে প্রত্যেকটি দলকে তো এমনি যেতে হবে। তা আমাদের 31 দফা নিয়ে আমরা যাবো তো জনগণের কাছে। 31 দফা এখানে কনসেনসাসে থাকুক আর না থাকুক, আমাকে কিন্তু 31 দফা বাস্তবায়ন করতে হবে। আমরা জনগণের কাছে কমিটমেন্ট করেছি, অন্যান্য দলেরও একই অবস্থা হচ্ছে। সুতরাং এই জন্য আমি বলছি এখানে এটা আলোচনার আসতে পারে, কথাবার্তা বলতে, কিন্তু যদি ঐক্যমত না হয়ে থাকে এটাকে আপনাকে সেখানে ক্লোজ করতে হবে, চ্যাপ্টার তো ক্লোজ করতে হবে। আপনি খালি এটা নিয়ে দীর্ঘমেয়াদে 14 মাস হয়ে গেছে এখনো আলোচনা চলছে, এটা তো হতে পারে। জি খোসরু ভাই, আমি খুবই নিশ্চিত এখানে ধরেন যদি এনসিপি বা জামাত তারা যে প্রশ্নটা উত্থাপন করবে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে মনে হয় যে আপনি 14 মাস ধরে একটা অনির্বাচিত সরকারের কথা বলছেন, কিন্তু আসলে তো 2014, 18, 24 এই 3টা নির্বাচন ভয়ঙ্করভাবে প্রশ্নবিদ্ধ, যে কারণে এরকম একটা পরিস্থিতির উদ্ভব, একটা জুলাই গণ অভ্যুত্থান। ফলে এই সরকারটি যেটি 5 আগস্টের পরে গঠিত হয়েছিল, তাদের লক্ষ্য কি শুধু নির্বাচন করা ছিল বা একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, নাকি তারা যেটি বলে যে সংস্কার, রাষ্ট্র বিনির্মাণ, বিচার, সেই প্রক্রিয়া? ফলে সেগুলোর জন্য যে সময়টা লাগলো তার পেছনেও তো বিএনপির সম্মতি ছিল নৈতিকভাবে। না না, আমরা তো বলেছি আমরা সম্মতি ছিল এই কারণে যে আমরা একটা পরিবর্তনের সবাই অপেক্ষায় আছে দেশটি। তো পরিবর্তনটা তো দিনের শেষে কোনো কয়েকটি রাজনৈতিক দল বসে জনগণের পক্ষে তো সিদ্ধান্ত নেওয়ার কেউ দায়িত্ব এখানে দেওয়া হয়নি। পরিবর্তনটা যতটুকু ঐক্যমত হইবে ততটুকু পরিবর্তন হবে, আর বাকিটাও তো পরিবর্তন হবে। আমাদের 31 দফা যেগুলো 10 দফা এই ঐক্যমতের মধ্যে আসে না, আমরা তো এগুলো নিয়ে জনগণের কাছে যাবো তো, এবং আমরা জনগণের যদি ম্যান্ডেট পাই আমরা তো 31 দফা বাস্তবায়ন করতে হবে, অন্য দলের বেলায় তাই হবে। তো সুতরাং বিষয়টা তো ওই জায়গায় আপনাকে এক জায়গায় তো ক্লোজ করতে হবে। আমি তো বুঝি 14 মাস পার হয়েও এখনো কেন এই আলোচনা চলতে হবে, কতদিন চলতে হবে? দিনের শেষে ম্যান্ডেট যেটা জনগণ দেবে সেটাই হবে, মানে ভোট। হ্যাঁ, ভোট। আপনি সুতরাং এই সময়টা নষ্ট না করে যদি অনেক আগে আমরা ইলেকশনে যেতাম, এর মধ্যে জনগণের ভোটে নির্বাচিত সংসদ সরকার হতো এবং এই বিষয়গুলো অনেক কিছু বাস্তবায়ন হয়ে যেত হতো এর মধ্যে। সুতরাং আমরা তো দীর্ঘমেয়াদে যে বিষয়টা করছি এটা তো গণতন্ত্রের উত্তরণের জন্য, এটা কোনো ভালো কাজ হচ্ছে আমি মনে করি না। এটা পুরো বিষয়টাকে দীর্ঘায়িত করতে করতে এটার মধ্যে একটা এক ধরনের কি বলবো আমি, মানে একটা এক্সজশন চলে আসছে। এটা মানে অতিমাত্রায় মনে হচ্ছে আমরা চর্বিতে চর্বণ করছি কিছু বিষয় নিয়ে, কিন্তু যেই বিষয়টা দিনের শেষে জনগণের সিদ্ধান্তের মাধ্যমে হতে হবে, তাহলে সেই কাজটা করে ফেললেই তো কাজটা শেষ হয়ে যায়। এই ভোট নিয়ে আরেকটা আলোচনা হচ্ছে পিয়ার পদ্ধতি, এবং পিয়ার পদ্ধতি নিয়ে ঐক্যমতে 25টা বা 24টা দল তারা উচ্চকক্ষ নিম্নকক্ষে না চাইলেও চায়। বিএনপি বলছে বিএনপি এখন এটা চায় না, এবং কেন চায় না সেটা বিএনপি বলেছে যে জনগণ এটা বুঝে না। কেউ কেউ বলছেন সংসদে যে নারী আসন যেটি ছিল প্রতিনিধিত্বমূলক, সেটিতে এক ধরনের পিয়ার পদ্ধতিরই প্রতিফলন। আসলে কি খসরু একটু সহজ করে বুঝিয়ে বলবেন আমার দর্শককে, পিয়ার পদ্ধতি হলে এখন কি সমস্যা, নাকি এটা পরবর্তীতে আপনারা গিয়ে পার্লামেন্টের ডিসিশন নিয়ে ইন্ট্রোডিউস করাতে চান? না না, আমরা সমস্যার কথা পরে, প্রথমত কথা হচ্ছে আপনাকে তো একটা ডেমোক্রেটিক অর্ডারে দেশটাকে নিতে হবে, আর যে কোনো আলাপ আলোচনা নতুনভাবে যদি আপনি করতে চান সেটা তো জনগণের কাছে আপনাকে পাবলিক ডিসকোর্সে এনে জনগণের কাছে নিয়ে যেতে হবে। আপনাকে ওপিনিয়ন, এটার উপর একটা পাবলিক ওপিনিয়ন আপনাকে বিল্ড করতে হবে। সেটা আমরা তো কোনো কিছু গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা যদি আমরা বিশ্বাস করে থাকি, তাহলে আমি কোনো কিছু রুল আউট করার ক্ষমতা আমার নেই। আমরা সেটাতে আলাপ আলোচনা করতে পারি, আমাদের বিবেচনায় আনতে পারি। আমরা দিনের শেষে আপনি জনমত সৃষ্টি করে সেটাকে আপনি পার্লামেন্টে নির্বাচিত হয়ে পাশ করতে হবে। তা আমাদের কতটা সেই জায়গায় পিয়ার পদ্ধতি ভালো মন্দ দীর্ঘ আলোচনা আমি এখানে করতে গেলে এটার উপরে পুরো সময় চলে যাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেই জায়গায় না, যে আসলে পিয়ার পদ্ধতির ভালো মন্দ বিবেচনা করার জন্য যে পাবলিক ডিসকোর্স দরকার, যে জনমত সৃষ্টি করা দরকার এবং জনগণ বুঝার দরকার। আপনি দেখেন ইউরোপ যেখানে আপনি পিয়ার আজকে দেখছেন, একটা দীর্ঘ আলোচনা, বৎসরের পর বৎসর আলোচনা, এবং পাবলিকের জনগণের মতামত তারা বিল্ড আপ করেছে এটার উপরে, তারপরে গেছে। হ্যাঁ, তারপরে এটা দীর্ঘ সময়ের ব্যাপার।
তারপরও বাংলাদেশের জন্য সেটা উপযুক্ত কিনা সেটা আরেকটা বিবেচনার বিষয়। আমাদের মতো এটা উপযুক্ত নয়। কেন উপযুক্ত না, একটা দীর্ঘ আলোচনা, আমি বলতে পারবো, সেটা এই মুহূর্তে করাটা সম্ভব না। তো সুতরাং আপনি নির্বাচনের আগে কেন পিআর করতে হবে? আপনি নির্বাচনে আপনার ম্যান্ডেট পিআরের মাধ্যমে চাইতে তো পারেন। যারা পিআর চাচ্ছে তারা তো নির্বাচনে অংশগ্রহণ করে তাদের ম্যানিফেস্টোতে তারা পিআর চাইতেই তো পারে যে আপনারা আমাদেরকে ভোট দিলে আমরা পিআর সিস্টেম নিয়ে আসবো। এবং পিআর সিস্টেম কি সেটা বুঝতে কতদিন লাগবে সেটা আরেকটা বিষয়। আপনি প্রথম প্রশ্নে বলছিলেন যে কেউ কেউ নির্বাচনটাকে একটু পিছাতে চায় বা একটু দীর্ঘায়িত করতে চায় এই প্রক্রিয়াটাকে। এইটা আসলে কেন এখনো মনে হচ্ছে? কারণ ফেব্রুয়ারিতে যে ভোট এবং রোজার আগেই ভোট, সেটা খোদ সরকার প্রধান বলেছে, নির্বাচন কমিশন বলছে, জাতীয় ঐক্যমত্য কমিশন বলছে, তারও আগে সেনা প্রধানও বলেছে, রাজনৈতিক দলগুলো তো বলছেই। ফলে কেন মনে হচ্ছে এটা? এবং আদৌ কি আসলে ফেব্রুয়ারিতে ভোট নিয়ে কোনো চ্যালেঞ্জ আছে এখনো? ভোট নিয়ে সবসময় চ্যালেঞ্জ থাকবে। নির্বাচনের প্রক্রিয়াটা হচ্ছে, এটা হচ্ছে নির্বাচন যখন প্রক্রিয়াটা শুরু হয় তখন তো স্বাভাবিকভাবে এটা একটা প্রতিযোগিতা, এবং এই রাজনৈতিক প্রতিযোগিতা অত্যন্ত তীব্র পর্যায়ে একটা চলে যায় এটা। তো সুতরাং ওই চ্যালেঞ্জ তো থাকবে, এটাই নিয়ম নির্বাচনের। এর বাইরে কোনো চ্যালেঞ্জ আমরা তো দেখতে পাচ্ছি না এখানে। দেশের জনগণ গত 20-25 বছর 20 বছর ধরে ভোট দিতে পারে নাই। এখন যাদের বয়স 30-35 হয়ে গেছে আর ভোট দিতে পারে নাই, সকলে ভোট দিয়ে তাদের নির্বাচিত সংসদ দেখতে চায়, সরকার দেখতে চায় যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। যে বিষয়টা অ্যাবসেন্ট ছিল গত 15-20 বছর ধরে, আজকে মানুষ জবাব দিয়ে ফিরিয়ে আনতে চায় একটা নির্বাচিত সংসদ সরকারের মাধ্যমে। সুতরাং সেই অপেক্ষায় আপনি যত তাড়াতাড়ি এটা সমাধান দেবেন তত তাড়াতাড়ি যে বিষয়গুলো হোল্ডে আছে, যেগুলো সিদ্ধান্তহীনতার মধ্যে আছে, এগুলো সিদ্ধান্ত তো আপনাকে রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে, ইলেকট্রাল প্রসেসের মাধ্যমে দিতে হবে। কারণ এটা তো এই যে এই সিদ্ধান্তগুলো নিয়ে যেগুলো এতক্ষণ আমরা আলোচনা করছি, এই সিদ্ধান্ত এইভাবে আলোচনার মাধ্যমে তো সমাধান হবে না। দিনের শেষে আপনাকে তো ইলেকশনের ম্যান্ডেট নিয়ে, আপনাকে জনগণের ম্যান্ডেট নিয়ে আপনাকে এটা সিদ্ধান্ত দিতে হবে। এই জন্য আপনি এটা দীর্ঘায়িত যত বেশি করবেন তত বেশি সাফারিং আজকে হবে। অর্থনীতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এটা তো নিম্নগামী এখনো, ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রে, কারণ এটা ইনডিসিশনের মধ্যে আছে। ইনডিসিশনে যত বেশি থাকবে তত বেশি সমস্যা বাড়তে থাকবে। এখন খুশরু ভাই, একটা কথা আমার মনে আছে যে 2007 সালে 1/11-এর সময় তৎকালীন আওয়ামী লীগ সভানেত্রী, যিনি পরবর্তীতে প্রধানমন্ত্রী হলেন, তিনি বলেছিলেন যে তার সরকার আসলে ওই সময়ের যে ইন্টারিম বা তত্ত্বাবধায়ক সরকার ছিল তাদের সকল কর্মকাণ্ডকে বৈধতা দিবেন, এবং দিয়েছিল না। ফলে এই সরকার, প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, যেটা গণঅভ্যুত্থানের পরে আসলো, কিন্তু দীর্ঘদিন ধরে বিএনপি তো রাজপথে আন্দোলনে ছিল, বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো। এই সরকার এখন যে সমস্ত উদ্যোগগুলো নিচ্ছে, যার কারণে জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে, একটা অবিশ্বাস মনে হচ্ছে যে বিএনপিকে এসব কর্মকাণ্ডকে বৈধতা দেবে কিনা বা এই উদ্যোগগুলোকে সাস্টেন করবে কিনা পার্লামেন্টারি গভর্নমেন্ট আসার পরে দেশে। না, এখানে যেগুলো ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হচ্ছে এটা তো স্বাভাবিকভাবে এটা তো বিএনপির দায়িত্ব হবে এই বিষয়গুলোকে সমর্থন দেওয়া, যেখানে আমরা ঐক্যমত হয়ে যাচ্ছি। ঐক্যমতের বাইরে যেগুলো থাকবে স্বাভাবিকভাবে সেগুলো তো জনগণের সিদ্ধান্ত আমাকে যেতে হবে। তো বিএনপি ক্ষমতায় আসতে হলেও তো জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে বিএনপি একটা ম্যানিফেস্টো দেবে। আমাদের 31 দফা আছে, এগুলোর বাস্তবায়ন আছে। সুতরাং এগুলো তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর যেখানে কনসেনসাস হচ্ছে, ঐক্যমত হচ্ছে, সেগুলো তো বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, বা বাতিল করার কোনো সুযোগ। বাতিল কেন করবো আমরা যদি ঐক্যমত যেখানে হচ্ছে। আরেকটা জিনিস আমি একটা পরিষ্কার করে বলতে চাই, যে সংস্কার প্রক্রিয়ার যে বিষয়টা বারবার বলা হচ্ছে, তো সংস্কার তো বিএনপির আগে কেউ করে নেই, কেউ বলেও নেই। আমরা তো 8 বছর আগে 9 বছর আগে বেগম খালেদা জিয়া 21 দফা না, ভিশন 2030 7-8 বছর, 2 বছর 2.5 বছর আগে শেখ হাসিনার থাকাকালীন সময়ে আমরা 27 দফা দিয়েছি। তারপরে আমরা যুগপৎ আন্দোলনে আমরা যারা ছিলাম সবাইকে নিয়ে আবার ওদের ইনপুট নিয়ে আমরা 31 দফায় দিয়েছি। তখন তো এই সমস্ত রাজনৈতিক দল কেউ তো কোনো সংস্কার প্রস্তাব দেয় নাই, ওদের মুখ থেকে তো আমরা কোনো সংস্কার কথাই শুনি নাই। 5 অগাস্টের পরে তাদের সংস্কারের যে উৎসাহ দেখতে পাচ্ছি, এটাও একটা মানে দেখার বিষয় আর কি,
যে আমাদের সংস্কারগুলো ঘুরে ফিরে আলোচনা হচ্ছে, যা আলোচনা হচ্ছে কিন্তু 31 দফার মধ্যে আলোচনা হচ্ছে সবকিছু। তারা হঠাৎ করে সংস্কারবাদী হয়ে গেল, আর বিএনপি নাকি সংস্কার চায় না, সংস্কারের বিপক্ষে। ব্যাপারটা হচ্ছে পুরোপুরি উল্টো। সংস্কারের বিষয়ে 8-9 বছর ধরে শেখ হাসিনার এই কঠিন সময়ের মধ্যে আমরা জাতির সামনে কি কি সংস্কার করব তুলে ধরেছি। তখন কিন্তু এরা কেউ সংস্কারের কথাও বলে নাই, সংস্কার আশেপাশে হচ্ছিল না। তো আমরা আনন্দিত তারা ফাইনালি সংস্কারে আসছে অন্তত, আর আমাদের 31 দফার মধ্যে ঘোরাফেরা চলছে সবকিছু। আমাদের তো সংস্কার নিয়ে সমস্যা নাই, এখানে যদি কোনো ঐক্যমত না হয় আমরা আমাদের 31 দফা তো বাস্তবায়ন করব, তাও করার কথা, তাও করবো আমরা। জি খুশবু ভাই, রাজপথে জামাত ইসলামের সঙ্গে বিএনপির একটা দীর্ঘদিনের ঐক্য ছিল। আবার জামাত ইসলামী আপনারা যখন রাষ্ট্র পরিচালনা করেন তখন আপনাদের সরকারের অংশীদার ছিল। এখন এই আগামী নির্বাচনে জামাত ইসলামের সঙ্গে বিএনপির কোনো ঐক্য হচ্ছে না, এটা খুবই স্পষ্ট। প্রশ্ন হচ্ছে এখন কেন জামাত ইসলামের সঙ্গে রাজনৈতিক ঐক্যটা হচ্ছে না? তার মানে বিএনপি কি আসলে জামাত ইসলামকে বিরোধী দল হিসেবেই দেখতে চায়, অথবা জামাতকে বিএনপিকে বিরোধী দল হিসেবে দেখতে চায়? না, রাজনীতি তো একটা চলমান প্রক্রিয়া। আপনি বিশ্বের বিভিন্ন দেশে আপনি দেখবেন বিভিন্ন কোয়ালিশন বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপের সাথে হতে থাকে এবং এটা চেঞ্জ হতে থাকে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়, দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়, আপনার চিন্তার ভবিষ্যৎ দর্শন ভাবনা রূপরেখা এগুলোর পরিবর্তন হয়। তো সুতরাং একটা কোয়ালিশন এক সময় থাকবে আর সেটা থাকবে না, অন্য সময় থাকবে না, এটা খুবই ন্যাচারাল, খুবই স্বাভাবিক। আজকের প্রেক্ষাপটে বিএনপি যে জায়গায় আছে, আমরা যেদিকে এগিয়ে যাচ্ছি, আমরা মনে করি আজকের প্রেক্ষাপটে সেটা সঠিক সিদ্ধান্ত। জি, মাঝখানে সমকাল নামে একটি জাতীয় দৈনিক তারা একটা রিপোর্ট করেছে যে এনসিপি বিএনপির সঙ্গে একটা জোট হতে পারে। এটা কি খানিকটা জামাতকে বাদ দিয়ে এনসিপি যেহেতু একটা নতুন শক্তি, নতুন রাজনৈতিক শক্তি, তারা জুলাই গণ অভ্যুত্থানের ফ্রন্টলাইনের যোদ্ধা তারা ছিল, ফলে এরকম কোনো সম্ভাবনা আছে এখন পর্যন্ত? না, আমরা কেউকে বাদ দিয়ে অথবা কাউকে নিয়ে এরকম কোনো প্রক্রিয়ার মধ্যে নাই। আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা বিএনপি আমাদের যেই রাজনৈতিক চিন্তাধারায় যে দর্শন, যে আদর্শ, যে আগামীর রূপরেখা, এগুলোর মধ্যে আমাদের যত বেশি ঐক্যমত হবে আমরা তাদের সবাইকে নিয়ে কাজ করতে চাই। আর তারেক রহমান সাহেব আগেই ঘোষণা দিয়েছে জাতীয় সরকার সবাইকে নিয়ে উনি 31 দফাটা বাস্তবায়ন করতে চাচ্ছেন। সুতরাং এই পথে আমরা যারাই থাকব সকলে মিলে কাজ করব, সেখানে যে দলই হোক। আমি কোন দলের নাম বলতে চাই না, কাউকে বাদ দেওয়ারও ব্যাপার নেই, কারো নেওয়ারও ব্যাপার নাই। এই পথে আমরা যারা চলছি অনেকেই তো আমরা একসাথে আছি, তো আমাদের সাথে যদি আরও কেউ যোগ দিতে চাই তা আমাদের অসুবিধাটা কোথায়? জি, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সরকার নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে, কিন্তু জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি তুলছে কেউ কেউ। বিএনপি বলছে যে তারা এইভাবে কোনো ধরনের রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে। এইটা আসলে বিএনপির দর্শনগত অবস্থান নাকি এটা কৌশলগত অবস্থান নির্বাচনকে সামনে রেখে, সেটা বুঝতে চাই। তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে দর্শক আমরা কথা বলছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে। ফিরছি একটু পর। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে। খসরু ভাই, আপনার কাছে প্রশ্ন ছিল জাতীয় পার্টি নিষিদ্ধ নিয়ে বিএনপির অবস্থান কি খানিকটা নমনীয়, নাকি এটা আপনাদের দর্শনগত অবস্থান? আসলে এটা কথা পরিষ্কার, এটা বলা দরকার। জাতীয় পার্টি তো এই যে শেখ হাসিনার বিগত রেজিমে একেবারে জনগণের ভোট কেড়ে নেওয়া থেকে নিপীড়ন নির্যাতন যে পর্যায়ে গিয়েছে, এখানে তো তাদের সহযোগী হিসাবে তাদেরকে সবাই জাতি তো দেখতে পেয়েছে, এটা কোনো সন্দেহ নাই। এবং তারা তো কমপ্লিসিট শেখ হাসিনার যত জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া, সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া, রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া। জাতীয় পার্টি তো সঙ্গী ছিল শেখ হাসিনা, এটা তো অস্বীকার কোনো কারণ নাই। তো সেই প্রেক্ষাপট থেকে হতেই ভাবনাটা আসছে যেখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টি কেন বাইরে থাকলো, সেই কনসেপ্ট থেকে ভাবটা থেকে আসছে। তা আমাদের মূল ভাবনাটা হচ্ছে জাতীয় পার্টি অথবা আওয়ামী লীগ কেউ না, আমাদের কথা হচ্ছে যারা এই সমস্ত কাজের সাথে জড়িত ছিল, সে যত নাম্বার যত বড়ই হোক, তাদেরকে ইমিডিয়েটলি বিচারের আওতায় এনে তাদেরকে তাদের উপর একটা নিষিদ্ধ, একটা ব্যক্তিদের উপর নিষিদ্ধ করলে অনেক বেটার হয় আর কি। মানে অনেকে আবার বলতে চায় আওয়ামী লীগের যে কালচার, এটা কি পার্টি কিনা, নাকি এটা একটা অনেকটা টেরোরিস্ট অর্গানাইজেশনের
মতো হয়ে গেছে। তো এই প্রশ্নটা আবার এসে গেছে এখানে। সুতরাং এই জন্য হয়তো আমার মনে এই প্রশ্নটা আসছে আর কি। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রিজেকশনের ভাব তো জনগণের উপর দায়টা আপনাকে দিতে হবে, এবং যারা এর সাথে জড়িত ছিল সবাইকে বিচারের আওতায় এনে বিচার করা অত্যন্ত প্রয়োজন, এবং এটা তো অব্যাহত থাকবে, এই বিচার চলতে থাকবে। আজকে কেউ বাইরে আছে বলে সে আগামী দিনে তার বিচার হবে না তাও তো না, সবাইকে যারা বাইরে আছে তাদেরকেও আনতে হবে, কারণ এই এক্সাম্পল তো আপনাকে সেট করতে হবে। জি, তার মানে আপনারা মনে করেন যে যাদের বিচার করার সেটা জনগণই বিচারটা করবে, বা একটা রাজনৈতিক প্রক্রিয়া তো জনগণের হাতেই আপনাকে দিনের থাকার শেষে কথা। থাকার কথা। জি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সরকার করেছে নির্বাহী আদেশে। এই আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আপনাদের বোঝাপড়াটা কি রকম? না, আওয়ামী লীগ এজ এ পার্টি হিসাবে বাংলাদেশের মাটিতে রাজনীতি করবে, জনগণের সামনে আসবে, তাদের বোধহয় সেই অবস্থান আছে কিংবা হবে আমি তো মনে করি না। আপনি যেগুলো প্রতিনিয়ত বের হচ্ছে এখন, যে ঘটনাগুলো প্রতিনিয়ত বের হচ্ছে এবং সংখ্যা তো বাড়ছে এখানে, এবং সুতরাং এগুলো শেষ কবে হবে? কারণ এর মাধ্যমে আওয়ামী লীগ দলটি যে কোন পর্যায়ে গিয়ে বাংলাদেশকে ধ্বংস করেছে, দেশে শুধু রাজনীতি তো না, দেশের অর্থনীতি, দেশের সমাজ, সব জায়গায় তো আজকে প্রতিষ্ঠানগুলো সবগুলো তো যেভাবে ধ্বংস করেছে, এরপরে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা অন্তত আমার ভাবনাই আমি দেখতে পাচ্ছি না। জি, কোন দেশ, বিশেষ করে সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বললেন, কানাডার হাইকমিশনার, জাপান, তারা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে। আবার এর সাথে কেউ কেউ, সাবের চৌধুরী আওয়ামী লীগের সদ্য সাবেক মন্ত্রী যিনি অ্যারেস্ট হয়েছিলেন, তার বাসায় 3 জন রাষ্ট্রদূত বৈঠক করেছেন। সেটার সঙ্গে নানাভাবে কেউ কেউ মিলাচ্ছে, কেউ কেউ মনে করছে একটা রিফাইন্ড আওয়ামী লীগ বা পরিশোধিত আওয়ামী লীগ গঠনের চেষ্টা চলছে। আপনারা এই বৈঠকটাকে কিভাবে দেখেন? আমি আসলে এটার উপর মন্তব্যের প্রয়োজন নেই। এই জন্য বৈঠক, কোনো কূটনীতিবিদ যদি কারোর সাথে কথা বলতে চাচ্ছে, তাদের নিজস্ব সিদ্ধান্ত, এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন হবে সেটা আমি বিশ্বাস করি না। আপনারা তো হয়তো একটা মিটিং দেখেছেন, আরও যে বহু মিটিং হচ্ছে না, তারও তো কোনো গ্যারান্টি নেই। কেউ তো এটা হয়তো জানাজানি হয়েছে, প্রকাশ হয়েছে, ওটা নাও হতে পারে। আই ডোন্ট থিঙ্ক এইটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতিতে কোনো পরিবর্তন আসবে আমি মনে করি না। বিএনপির সঙ্গে ভারতের এক ধরনের নেগোসিয়েশন হয়ে গেছে বা হচ্ছে, এইটা আসলে কি? অথবা ধরেন একটা ওয়ার্কিং রিলেশন রাখা ছাড়া প্রতিবেশীর সঙ্গে চলাও কি খুব সম্ভব কিনা? শোনেন, রিলেশনশিপের তো কতগুলো ভিত্তি আছে। ভিত্তিটা হচ্ছে, আমরা বলি, এটা হচ্ছে পরস্পরের প্রতি সম্মানবোধ, মিউচুয়াল রেসপেক্ট। এটা হচ্ছে মিউচুয়াল ইন্টারেস্ট, পারস্পরিক স্বার্থ। হ্যাঁ, এটা স্বার্থ, পরস্পরের স্বার্থ রক্ষা করে সম্পর্ক রাখা। একটা হচ্ছে ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স, আপনার আমার অভ্যন্তরীণ বিষয়ে ইন্টারফিয়ারেন্স, যেটা হস্তক্ষেপ করার না করা। তো আরেকটা হচ্ছে আমার কি বলে, ভৌগোলিক কৌশল কি হবে, জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি অ্যান্ড অটোনমি, এটা আমাদের সিদ্ধান্ত, বাংলাদেশের সিদ্ধান্ত। এই জায়গাগুলোকে মেনে নিয়ে, সেটা ভারত কেন, যে কোনো দেশ যদি সম্পর্ক করতে চায় বাংলাদেশের সম্পর্ক করতে পারবে, কিন্তু এগুলো মেনে নিয়ে করতে হবে। তো ভারত যদি এগুলোকে বাইরে রেখে যদি আবার সম্পর্কের কথা বলে, সেখানে তো এগুলোর খুব বেশি জায়গা নেই। সুতরাং সেটা ভারত বলে না, যে কোনো দেশের সাথে সম্পর্ক, পরস্পর সম্মানবোধ, পরস্পর স্বার্থ সংরক্ষণ, হস্তক্ষেপ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, এবং জিও পলিটিক্যাল যে অটোনমি সেটা আমার সিদ্ধান্ত হতে হবে। এগুলোর সাথে যদি কম্প্রোমাইজ করে ভারত যদি মনে করে এগুলো মেনে নিয়ে আমাদের সাথে আগামী দিনে সম্পর্ক হবে, সম্পর্ক ভারত বলেন সকলের সাথেই হতে পারে। এই বিষয়গুলোতে ভারতের এখন চিন্তা করা দরকার কোয়াইট অনেস্টলি, যে ভারত বিগত দিনে যেই প্রেক্ষাপটে একটা স্বৈরাচার একটা সরকারকে যেভাবে সমর্থন দিয়ে গেছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। এটা তো পাবলিক নয় যে এটা ভারত তাতে অস্বীকার করতেই পারে, কিন্তু বাট এটা তো সত্য। সুতরাং আর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিভিন্ন ভাবে যখন কথা উঠে, যে মাইনরিটি, যে সংখ্যালঘু, এগুলো তো আমরা কি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মাইনরিটি অপারেশনের কথা বলছি নাকি বাংলাদেশে?
তারপরে ধরেন এই সিকিউরিটি ইস্যু, তারপরে আপনার ফান্ডামেন্টালিজম ইস্যু, মাইনরিটি ইস্যু, এই যে কতগুলো বগিম্যান তৈরি করা হয়েছে ভারতে, এই বগিম্যান থেকে তো ভারতকে বেরিয়ে আসতে হবে। তারা এইসব বগিম্যানের মাধ্যমে বাংলাদেশের উপর যে চাপ সৃষ্টি করার যে একটা পন্থা, এখান থেকে তো ভারতকে বেরিয়ে আসতে হবে। সেটা বেরিয়ে আসলে সম্পর্ক স্বাভাবিক হবে। এবং ওই কন্ডিশন আমি যেটা বলেছি, জি। সেই কন্ডিশনে যদি হয়, যে কোনো জিনিস তো আমাদের নেইবারের সাথে আমাদের ডিসকাস করতে অসুবিধা কি আছে, সেটা তো অসুবিধা, কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখে পুরো পরিপূর্ণভাবে ভারতকে অনুধাবন করতে হবে, রিলেশনশিপ কোথা থেকে শুরু হবে। জি, সবাই নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানে সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসনের ভূমিকা সবচেয়ে বেশি, এবং নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ডের কথা সবাই বলে। আপনি কি মনে করেন এখন পর্যন্ত যে প্রশাসন এবং পুলিশের যে আচরণ বা ভূমিকা, সেটা একটা ভালো নির্বাচন করার উপযুক্ত কিনা? আপনি দেখেন, নির্বাচনের বাংলাদেশের একটা জিনিস সকলের কাছে স্বতঃসিদ্ধভাবে গৃহীত, যে বাংলাদেশে একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে নির্বাচন হতে হবে। এটা তো নির্দলীয় সরকার, এটা তো নির্দলীয় এবং কেয়ারটেকার কনসেপ্ট হচ্ছে কেয়ারটেকার কনসেপ্টটা কিন্তু বলা আছে, তাদের কতজন সংখ্যা থাকবে, কতদিন তারা থাকবে, এবং তাদের রাষ্ট্র পরিচালনায় কিভাবে রাষ্ট্র পরিচালিত করবে এই 3 মাস, তারা মোটামুটি দৈনন্দিন কাজগুলো করবে, কোনো বড় ডিসিশন নিতে পারবে না, এবং পুরো নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত থাকবে নির্বাচনকালীন যে নির্বাচন সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলো। এটা তো অবশ্যই নিশ্চিত করতে হবে। এটা এই বর্তমান সরকার যদি সেটা নিশ্চিত করতে পারে, ওই শর্তগুলো নির্বাচন কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্টের মধ্যে ঢুকে, তাদের তো এই মোডে কেয়ারটেকার সরকারের মোডে ঢুকতে হবে। তো সেটা এখনো দৃশ্যমান হয়নি, সেটা আমরা অপেক্ষা করছি, আমরা দেখছি। আবার কিছু কিছু উপদেষ্টার বিষয়ে বিভিন্ন মতামত আসছে, বিতর্কিত কিছু কথাবার্তা আসছে তাদের সিদ্ধান্তের কারণে, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিজের কারণে। সুতরাং এটা কিন্তু আমরা সবাই অবজার্ভ করছি, এটা আমরা দেখছি। আর ইন এনি কেস 3 মাসের মধ্যে তো আপনাকে কেয়ারটেকার মোডে যেতে হবে, তফসিল হয়ে গেলে কেয়ারটেকার মোডে যাওয়া উচিত। কারণ এখানে কনফিডেন্সের বিষয়টা আছে। আমরা চাইবো না এত বছর পর একটা নির্বাচন, যেটা জনগণ সবাই চাই একেবারে পুরোপুরিভাবে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন, সেই জায়গাটায় কোনো রকম প্রশ্নবিদ্ধ থাকুক, সেটা বোধহয় কেউ চায় না। আমার মনে হয় না বর্তমান সরকারও চায় না, আমি নিশ্চিত প্রধান উপদেষ্টাও সেটা চায় না। তো সেই বিষয়টা আমার মনে হয় মাথায় রাখতে হবে, এবং সবাই অবজার্ভ করছে এই পরিবর্তনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, সরকারের একজন সদ্য সাবেক উপদেষ্টা, যিনি পরবর্তীতে একটি রাজনৈতিক দলের প্রধান হলেন, এনসিপির প্রধান, উনি সরকারের লোকজনের সেফ এক্সিটের কথা বলছেন, এবং সেফ এক্সিট নিয়ে একটা আলোচনা তৈরি হয়েছে। এই আলোচনাটা এই সরকারের কেন হচ্ছে? মানে এদের সেফ এক্সিট কেন লাগবে? কারণ এরা তো একটা বিশাল অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা এসছে, এরা সবাই তো, সব মানুষই এদেরকে সাপোর্ট করে, ইনক্লুডিং বিএনপি। ফলে তারা আসলে কি কারণে এই আলোচনাটা আসলো? আমি তো ঠিক বলতে পারবো না কোন ধারণা থেকে নিয়েছে। না, আমি যেটা একটু আগে বললাম, এই বিতর্কের বাইরে থেকে সরকারকে নির্বাচন থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমি তো বলছিলাম এটা এই জন্য কেয়ারটেকার মোডে যেতে হবে, এই কারণে যে কোনো সব রকমের বিতর্কের ঊর্ধ্বে যাতে সরকার যাতে নির্বাচন শেষ করে যেতে পারে, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সিদ্ধান্তগুলো যাতে প্রশ্নবিদ্ধ না হয়। অনেকগুলো সিদ্ধান্ত এর মধ্যে কিছু কিছু তো প্রশ্নবিদ্ধ হয়েছে। তো আমরা আশা করব এখন থেকে সামনের দিকে কেয়ারটেকার মোডের যাওয়ার যে বিষয়টা, সরকারকে সেটা বিবেচনা করা উচিত। আপনি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য। প্রশ্ন হচ্ছে যে, যেহেতু 3টি নির্বাচন অন্তত বিএনপির যারা প্রার্থী নির্বাচনের যোগ্য, তারা করার সুযোগ পায়নি, ফলে বিএনপিতে অনেক মানুষ এই 3 শাসনের বিপরীতে এমপি প্রার্থী হতে চায়। এই নমিনেশনের ক্ষেত্রে বিষয়টা যখন শুরু হবে, বা আপনারা যখন আনুষ্ঠানিকভাবে বলবেন,
তখন কি এই ঐক্যবদ্ধ রাখা সম্ভব দলকে, নাকি অনেক আসনে বিদ্রোহী প্রার্থী থাকার একটা গুঞ্জন আছে, আগেও আমরা সেটি দেখেছি, এবং সেটি কি বিএনপির ঐক্যকে প্রশ্নবিদ্ধ করতে পারে কিনা, রাজনৈতিকভাবে কোনো কৌশলগত বিপদে ফেলতে পারে কিনা, বা এই বিষয়গুলো নিয়ে আপনারা ওয়াকিবহাল কিনা, সতর্ক কিনা? শোনেন, বিএনপির মতো একটা বড় এত বিশাল দল, এটা এটা তার প্রথম নির্বাচন না বিএনপির জন্য। তো বিগত দিনেও একাধিক প্রার্থী ছিল, কোন 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 কনস্টিটিউয়েন্সিতে 4-5 জনও প্রার্থী ছিল। তো এটা এটা বিএনপির মতো একটা বড় দলের এটাই আমাদের যে প্রত্যাশিত যে থাকবে একাধিক প্রার্থী। কিন্তু আমাদের আমরা বিগত দিনে এরকম দেখি না যে বিএনপি একজনকে প্রার্থী করেছে, একাধিক প্রার্থী এখানে বিপ্লবী প্রার্থী দাঁড়িয়ে গেছে, এরকম কোনো আমার মনে পড়ছে না এরকম কোনো ঘটনা ঘটেছে বলে। দুই একটা ঘটলে ঘটতে পারে, বাট দ্যাটস অ্যান এক্সেপশন। অদূর ভবিষ্যতে বিএনপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তাহলে যারা এখন চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত হচ্ছেন তাদের বিরুদ্ধে সরকার হিসেবে বিএনপি নেতৃবৃন্দ আইনি ব্যবস্থা নেবেন কিনা, এরকম কোনো চিন্তা ভাবনা আপনাদের আছে? পরিষ্কার চিন্তা আছে। অলরেডি ইতিমধ্যে তারেক রহমান সাহেব বলেছেন, হয়তো ওই ইন্টারভিউতে না বললে উনি বলেছেন যে সরকার, আমরা তো বহিষ্কৃত করছি কিন্তু সরকার কোনো অ্যাকশন নিচ্ছে না কেন। সেটা বিএনপির তো প্রশ্ন এটাই। আমরা তো বলছি না যাকে আমরা বহিষ্কৃত করতে পারি, তো সেই তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেওয়ার জন্য ভয় কিসের, সেটা তো আমরা বুঝতে পারি। মামলা করলেও সরকারকে করতে হবে, আপনার বিচার করলেও সরকারকে করতে হবে, তো এটা তো সরকারের দায়িত্ব। বিএনপি ক্ষমতায় আসলে আমরা এটা পরিষ্কারভাবে বলতে পারি, এটা তাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে সরাসরি, এটা আমাদের সিদ্ধান্ত আছে এবং এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। বিএনপির রাজনীতিতে বেগম খালেদা জিয়া একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ওনার বয়স, দীর্ঘদিন জেলে থাকা, গৃহবন্দী থাকা, সব মিলিয়ে ওনার যে শারীরিক মানসিক অবস্থা, তাতে আগামী নির্বাচনে তিনি কি ভোটের যে রাজনীতিতে সেখানে থাকছেন কিনা, নাকি বাংলাদেশের রাজনীতিতে, বিএনপির রাজনীতিতে খালেদা জিয়া অধ্যায়ের সমাপ্তি ঘটছে, মানে ভোটের রাজনীতি অন্তত, সেই প্রসঙ্গে আপনার মতামত শুনবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছে একটু পরে। দর্শক, আরেকবার স্বাগত। আমরা কথা বলছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে। খসরু ভাই, বেগম জিয়া অর্থাৎ আপনার দলের চেয়ারপারসন, তিনি ভোটের রাজনীতিতে থাকছেন কিনা বা তার শরীর সেটা সাপোর্ট করবে কিনা এবার? না, সেটা তো আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে এই ধরনের কোনো সিদ্ধান্ত থাকা না থাকার সিদ্ধান্ত তো আসে নাই। আর ম্যাডাম তো এখন মোটামুটি স্টেবল আছে, মোটামুটি শারীরিক দিক থেকে। সেটা ওনার সিদ্ধান্ত, সেটা তো নির্বাচন ঘনিয়ে আসলে, নির্বাচনী আমরা যখন মনোনয়ন পদ্ধতি দিকে যাব পুরোপুরিভাবে, তখন হচ্ছে সেটা ওনার সিদ্ধান্ত, সেটা তো ওনাকে নিতে হবে। উনি তো দলের এখনো চেয়ারপারসন আছেন, সুতরাং উনি তো দল থেকে এখনো পদত্যাগ করেন নাই, উনি চেয়ারপারসন আছেন এবং ওনার যে আজকে উনি সকলের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি, দল মত নির্বিশেষে ভালোবাসার পাত্র। তো সুতরাং ম্যাডামের এই সম্মান যে অর্জন উনি করেছেন, এটাও একটা বিষয় আছেন। এবং উনি নির্বাচনী ওনার শরীর যদি ওইভাবে ওই নির্বাচন পর্যন্ত যদি শারীরিক অবস্থা ভালো থাকে, সেটা হয়তো উনি কি সিদ্ধান্ত নেবেন, আমাদেরকে অপেক্ষা করতে হবে। জি, তারেক রহমান সাহেব দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি দেশে আসার কথা, নানান ধরনের সময়সীমা আমরা শুনছি। উনি আসলে কবে নাগাদ দেশে আসবেন, এবং উনি এখনো দেশে আসলে আসছেন না কেন, সেটা নিয়েও কেউ কেউ কথা বলেন। না, সেটা তো কবে আসবে সেই সিদ্ধান্ত তো ওনারই, সিদ্ধান্তটা ওনার। তবে উনি নিশ্চিতভাবে উনি আসার প্রস্তুতি নিচ্ছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব উনি চলে আসবেন। এবং উনি আসার ব্যাপারে ওনার তো আসলে একটা সুবিধা আছে আজকাল, ওনার কিন্তু যোগাযোগটা কিন্তু সার্বক্ষণিক নেতা কর্মী সকলের সাথে আছে। এবং উনি ইতিমধ্যে আপনি দেখেছেন বিবিসির ইন্টারভিউর মাধ্যমে অনেকগুলো কথা বলেছেন, ওনার আসার ব্যাপারেও উনি মন্তব্য করেছেন। তো সুতরাং আমাদের ওইটা অপেক্ষা করতে হবে। বাট উনি নিশ্চিতভাবে খুব বেশি, মানে খুব, আমি শীঘ্রই বলছি, মানে এটা খুব সহসা উনি চলে আসবেন, মানে আমরা টাইম তো আমি বলতে পারবো না, সেটা তো ওনার সিদ্ধান্ত, সময়টা এক্স্যাক্টলি বলা যাবে না। বাট উনি তো নিশ্চয়ই সিদ্ধান্ত নিয়েছেন ফিরে আসার। তারা নভেম্বরের মাঝামাঝি আসার খবর বেরিয়েছে, আপনারা দলীয় ফোরামে কিছু জানেন কিনা এরকম? এটা পিওরলি তো ওনার সিদ্ধান্ত। এই বিষয়টা, এটার উপর
জি। তো আমি দিনক্ষণ আসলে বলতে চাই না এটার উপর, কারণ অনেকে অনেক দিনক্ষণ বলে থাকে, আবার এগুলো সেটা হয় না। এক্স্যাক্টলি হয় না, কিন্তু বাট উনি যে খুব সহসা আসবে এটা আমি এতটুকু বলতে পারবো। জি জি। তারেক রহমান সাহেবের সাক্ষাৎকারটা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ হচ্ছে, ওনার পরিমিতিবোধ, শব্দচয়ন, খুবই ঠান্ডা মাথায় থাকা, কোনো ধরনের প্রতিহিংসা বা কারো প্রতি কোনো ধরনের হেট স্পিচ না থাকা, এগুলো নিয়ে এক ধরনের প্রশংসা, দারুণ প্রশংসা হচ্ছে। কিন্তু আমাদের যে প্রচলিত রাজনৈতিক কালচার আমরা দীর্ঘদিন দেখে আসছি, সেখানে এটা খানিকটা মানে চমকিত বা বেমানান বলা যায়। ফলে আগামীতে প্রতিহিংসার যে রাজনীতি বাংলাদেশে ছিল, বিএনপি সরকার গঠন করুক বা না করুক, সেই জায়গাটা থেকে বিএনপি সরে আসলো কিনা, এবং যদি সরে আসে তাহলে সেটিও একটি বড় রাজনৈতিক সংস্কার কিনা? না না, এটাই তো সবচেয়ে বড় সংস্কার। এটা আমি একটু আগে যেটা আপনাকে বলছিলাম, আপনি যত সংস্কার করেন বাংলাদেশে, যদি রাজনৈতিক যে আমাদের যে কালচার, সেখান থেকে তো আমাদের বিগত দিনে যেটা ছিল ওটা তো ওই কালচার যদি অব্যাহত থাকে, সাংঘর্ষিক, জি ইউনো, আপনার বিরোধী দলকে শত্রু মনে করা, ওখান থেকে তো বেরিয়ে না আসলে এবং তাকে নিঃশেষ করে দেওয়া। নিঃশেষ করে দাও, এবং এখান থেকে বেরিয়ে না আসলে কোনো সংস্কার কাজ করবে না কিন্তু। এবং তারেক রহমান সাহেব ওই ওই ইয়েটা সেট করছেন, উনি ওই স্ট্যান্ডার্ডটা উনি সেট করছেন, যে মানদণ্ডটা কিন্তু উনি ওখানেই সেট করেছেন। এবং আগামী দিনের বিএনপি, সেটা সরকারের থাকুক বিরোধী দলের থাকুক, বিএনপির রাজনীতি কি হবে, কোনভাবে যাবে, রাজনৈতিক সংস্কৃতি কি হবে, ভাবনা কি হবে, এবং দেশের উন্নয়নের ব্যাপারে ওনার যে চিন্তাগুলো, উনি কিন্তু সবগুলোই বলেছেন। সুতরাং একটা তো আপনাকে মানদণ্ড সেট করতে হবে, আগের রাজনীতি চলবে না বাংলাদেশে। আমি একটা কথা প্রতিনিয়তই বলছি, যে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন আসছে, সেটাকে এইটা যারা ধারণ করতে পারবে না, যে দল কিংবা যে রাজনীতিবিদ, তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে নাই। এবং তারেক রহমান সাহেব বিএনপি এটাই ধারণ করেছে, এবং উনি সেই মানদণ্ডটা সেট করেছেন। এখন জি আমরা যাতে সেই মানদণ্ডটা মেনে চলি, আমাদের দলের মধ্যে এই কথাগুলো আমরা প্রতিনিয়ত আলোচনা করছি, প্রতিটি লেভেলে এটা আমাকে নিয়ে যেতে হবে, সময় লাগবে। জি। আমি বলবো না এটা ওভারনাইট হবে, সময় লাগবে, বাট আমরা কিন্তু যেমন মোটরসাইকেলের বহর ইত্যাদি এগুলো সব বন্ধ হয়ে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি বড় বড় ওই ব্যানার টেনার যেগুলো, এগুলোও বন্ধ, তারপরে কিছু কিছু হয় কিন্তু অনেক কমে গেছে। বাট এই কালচারগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। খুশরু ভাই, একটা প্রচলিত ধারণা ছিল, বিভিন্ন সময় খবরও বেরিয়েছে, যে দলের আপনার যারা একটু সিনিয়র নেতৃবৃন্দ, তাদের সঙ্গে বয়সের কারণেই হয়তো জনাব তারেক রহমানের একটা গ্যাপ বা মতদ্বৈততা বা কর্মপদ্ধতি নিয়ে হয়তো একটা দূরত্ব ছিল। উনিও অনেক ম্যাচিউর হয়েছেন, 16-17 বছর তিনি দেশের বাইরে পরবাসে এবং এক ধরনের কষ্টের জীবনী থেকে যাপন করতে হয়েছে। ফলে এখন কি সেগুলো একদম মানে এখন আর কোনো গ্যাপ আছে দলের নেতাকর্মীদের সঙ্গে, সিনিয়র হন জুনিয়র হন, নাকি এগুলো আসলে নেহায়েত গুঞ্জনই ছিল? আমি তো কোনো গ্যাপ দেখতে পাইনি, কোনো সময় পাইনি। আমি জানি না যে কাদের থেকে এই কথাটা আসছে। শুনেন, রাজনীতিতে বয়সের কোনো ব্যাপার তো নাই। একজন রাজনীতিবিদ, উনি যদি মানে তার মধ্যে যদি রাজনৈতিক উইজডম থাকে, তো বয়স তো কোনো ইস্যু নয় এখানে। কথা হচ্ছে আপনি উনি যে কথাগুলো এখন বলছেন, যে আপনি যেটা বলছেন ওনার যে খুবই ধীর স্থির। ধীর স্থির এবং আক্রমণাত্মক কোনো কথাই যাচ্ছে না, এবং দেশকে মানে সবাইকে নিয়ে একটা দেশ গড়ার যে প্রত্যয় আছে, তো সেই জায়গা থেকে তো বোঝা যাচ্ছে যে আপনি সবাইকে নিয়ে দেশ গড়তে হবে। এখানে বয়সের কোনো বিষয় নাই। প্রত্যেকটি বয়সে তাদের কিছু কন্ট্রিবিউট করার থাকে, এবং অভিজ্ঞতারও ব্যাপার আছে এখানে, আবার নতুন চিন্তা ভাবনা ধ্যান ধারণারও ব্যাপার আছে। এটা সংমিশ্রণ ঘটানো হচ্ছে একটা নেতার কাজ। জি। আমি মনে করি উনি সেই কাজটা উনি ভালোভাবেই করছেন। আমাদের হাতে একদম কম সময়। খুশরু ভাই, দুর্নীতি নিয়ে আমাদের সব সরকারের সময় বড় ধরনের প্রশ্ন ছিল। আগে আপনারা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখনও ছিল, পরের সরকারে আস্তে আস্তে সেটা মাত্রা অতিক্রম করেছে, বেড়েছে নিঃসন্দেহে, এবং কি কি হয়েছে একটু আগে আপনি বলছিলেন, অনেক কিছু প্রকাশিত হচ্ছে। আপনার সরকার গঠন করলে দুর্নীতি নিয়ে আপনাদের অবস্থান কি হবে, এবং বিএনপির নামের সঙ্গে আগে সরকারে থাকাকালীন দুর্নীতির যে যতটুকু দুর্নাম ছিল সেটা ঘোচানোর সর্বোচ্চ সদিচ্ছা এবার আপনাদের থাকবে কিনা? বিএনপির নামের সাথে যে প্রপাগান্ডা ছিল সেটা আওয়ামী লীগ আমলের প্রপাগান্ডা। আপনি বিএনপির সময় কি আপনি দেখেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কোনোদিন রাজনৈতিকভাবে নির্বাচিত হয়েছে? কোনো সময় হয় নাই। আপনি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান কি কোনো সময় কি আপনি দেখেছেন রাজনৈতিকভাবে নির্বাচিত হয়েছে?
পাবলিক সার্ভিস কমিশনে। সুতরাং মূল যে জায়গাগুলো বিএনপি কোনো সময় সেইভাবে পলিটিসাইজেশন করে নেই। প্রতিষ্ঠানগুলোকে বরঞ্চ উন্নত, সেন্ট্রাল ব্যাংক বলেন, এসইসি বলেন, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে আমরা সম্মান করার চেষ্টা করেছি। আমি বলবো না এটা পারফেক্ট ছিল, কিছু কিছু সবসময় তো আমাদের মধ্যে সমস্যা থাকতেই পারে, বাট নীতিগতভাবে যেখানে দুর্নীতির সুযোগ আছে আমরা সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করছি এখন থেকে। এবং এর জন্য যেমন একটা আছে ফিজিক্যাল কন্ট্যাক্টটা সরকারি কর্মকাণ্ডে আমরা মিনিমাম নিয়ে আসতে চাচ্ছি। যত ফিজিক্যাল কন্ট্যাক্ট বেশি থাকবে দুর্নীতি বাড়ে, সুযোগটা আর যত বেশি নিয়ন্ত্রণ থাকে তত বেশি দুর্নীতি বাড়ে। আমরা নিয়ন্ত্রণ মুক্তর দিকে চলে যাচ্ছি এখন, ফিজিক্যাল কন্ট্যাক্টটা কমিয়ে আনার চেষ্টা করতেছি। এবং অনলাইনে বিশেষ করে যত বেশি ট্রানজ্যাকশন আপনি করা যায়, গ্রাজুয়ালি আপনাকে ক্যাশলেস একটা স্টেটে যেতে হবে, সোসাইটিতে যেতে হবে। সুতরাং দুর্নীতি রোধ করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়ার প্রয়োজন আমরা প্রত্যেক কিছু আমরা এখন থেকে কাজ করছি। যদি আমরা ক্ষমতায় যেতে পারি আমরা ডে ওয়ান থেকে এগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। জি খুশু ভাই, সামরিক বাহিনীর বেশ কয়েকজন বড় কর্মকর্তা, বিশেষ করে সামরিক গোয়েন্দা সংস্থার 5 জন সাবেক ও বর্তমান প্রধান সহ 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল, সেখানে একটা বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। সেটা নিয়ে নানান বিতর্ক, নানান ধরনের গুজব গুঞ্জন, এই নিয়ে বিএনপির প্রকাশ্য অবস্থানটা আসলে কি? বিএনপির অবস্থান তো কিছু নেই, এটা তো একটা আইনি ব্যবস্থা মাধ্যমে প্রচলিত হচ্ছে। আপনি তো আইনের প্রতি তো শ্রদ্ধা জানাতে হবে আপনাকে। এটাই তো আমরা এতদিন বলে আসছি যে বিচার বিভাগকে বিতর্কিত করা যাবে না, এটাকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। সুতরাং সেই জায়গাতে বিএনপির অবস্থান একই জায়গায়, এখানে আমাদের তো অবস্থান নেওয়ার কিছু নেই, আইনের মতো চলতে দিতে হবে। খুশবু, আমার শেষ প্রশ্ন, তরুণরা কেন বিএনপিকে ভোট দিবে? আমাদের অনেক তরুণ ভোটার, এবং সাম্প্রতিক সময়ে ডাকসু এবং জাকসুতে যে নির্বাচন, সেখানে ছাত্র শিবিরের যে প্রবল উত্থান, সেইটা কি আসলে তরুণদেরকে বিএনপি বিরোধী কোনো অবস্থানে জানান দেয় কিনা? না, ইউনিভার্সিটির নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের কোনো রকমের মানে কম্পেয়ার করার কোনো সুযোগ নাই। সেটা একটা ভিন্ন অবস্থান, তাদের নিজস্ব চিন্তা থেকে, তাদের ইউনিভার্সিটির ক্যাম্পাসে তাদের যে নিজস্ব ভাবনার চিন্তা এবং চাওয়া পাওয়া, এই আমার মনে হয় এইখান থেকে বিশেষ করে নির্বাচনটা হচ্ছে। আর ওখানে তো আবার নামও ব্যবহার করা হয় নাই, যারা জিতেছে তাদের নামও ব্যবহার করা হয় নাই। সুতরাং বিএনপি তো কিন্তু সরাসরি ছাত্র দলের নামেই করেছে। আমাদের ওই সাহসটা তো আছে যে আপনি ছাত্রদল নির্বাচন করছে, ছাত্র দলের নামেই আমরা করেছি। সুতরাং সেই সাহস থাকার মধ্যেও একটা বিষয় তো রয়ে গেছে। আর যারা নিজেদের নামে নির্বাচন করতে সাহস করে নাই, সেখানে আপনাকে বুঝতে হবে কোনো রকমের সমস্যা রয়ে গেছে। এবং জাতীয়ভাবে কিন্তু আপনাকে তো আপনার নিজের নামে নির্বাচন করতে হবে, সেখানে তো আপনি অন্য নামে করে নির্বাচন করার কোনো সুযোগ নাই। এবং এই জন্য মানুষের কনফিডেন্স, যেহেতু বিএনপি নিজেদের সেই কনফিডেন্সটা ধরে রাখতে পেরেছে, আমরা মনে করি জাতীয়ভাবে বাংলাদেশের মানুষ একটা পরীক্ষিত দল, যাদের পারফরমেন্স আছে বিগত দিনে, যাদের এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, সর্বোচ্চ সংস্কার বাংলাদেশে যা হয়েছে একেবারে শুরু থেকে এখন পর্যন্ত অলমোস্ট সবগুলোই বিএনপির করা সংস্কার। এবং যে অর্থনৈতিক উন্নয়নের আমরা যখন ক্ষমতা ছেড়ে যাই, তখন গ্রোথ প্রবৃদ্ধি ছিল 7.06%, যেটা এখনো কোনো সরকার পৌঁছতে পারেনি। এবং কার্ভটা ছিল ঊর্ধ্বমুখী। ওই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশে তো আজকে গ্রোথ রেট প্রবৃদ্ধি 10% উপরে চলে যেত। সুতরাং বিএনপির ট্র্যাক রেকর্ড এবং সেই স্বাধীনতা যুদ্ধ থেকে জিয়াউর রহমান সাহেব থেকে শুরু করে সংস্কার বলেন, এবং বাংলাদেশকে আজকে অর্থনৈতিকভাবে যে জায়গায় এনেছে, যে ফাউন্ডেশন, এগুলো সব বিএনপিরই করা। সেই কারণে তরুণরা বিএনপি, সেই কারণে এবং বিশেষ করে আমাদের তো এই 1 কোটি চাকরির কথা আমরা বলছি 18 মাসে, প্রথম 18 মাসে কার জন্য? ইয়ুথের জন্য। এবং তার জন্য আমরা সব কার্যক্রম শেষ করেছি। কিভাবে হবে? আমরা শুধু এটা পলিটিক্যাল স্টেটমেন্ট না, এটা বাস্তবায়ন কিভাবে হবে সেটাও আমরা তুলে ধরবো। জি, অনেক ধন্যবাদ জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।